দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দর্শক, আজ আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনারের জট দিনে দিনে বাড়ছে এবং বাড়তে বাড়তে সেটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, চট্টগ্রাম বন্দরের যে পরিমাণ জায়গা আছে তার প্রায় 40% জায়গা সেটি অনেকটা খেয়ে ফেলেছে বলা যায়। যার কারণে আসলে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে লজিস্টিক্সের দুর্বলতা সেটিকে প্রকাশ করছে। তো এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের আজকের লিড রিপোর্টটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী চট্টগ্রামের টিভিএসের ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইলিয়াস ভাই, আপনি আমাদের একটু ধারণা দেন, এই যে বন্দরে পণ্যবাহী কন্টেনারের জট বাড়ছে, এটি কেন বাড়ছে বা এটির পরিস্থিতি কি, একটু আমাদের ধারণা দেন। আমি প্রথমে বলি, এটা পণ্যবাহী স্বাভাবিক কন্টেনারের যে জট সেই রকম নয়। এটা পণ্যবাহী কন্টেনারের জট সেটা হচ্ছে এরকম যে দীর্ঘদিন ধরে এই পণ্যবাহী কন্টেনারগুলো কাস্টমসের বিভিন্ন অদক্ষতা এবং বিভিন্ন কারণে, ব্যবসায়ীদেরও বিভিন্ন কারণ এবং আইনি জটিলতার কারণে কন্টেনারগুলো বন্দর থেকে ব্যবসায়ীরা ছাড়া নিতে পারে না এবং কাস্টমস বন্দর থেকে এই কন্টেনারগুলো রিলিজ দিতে পারে না। শুধু তাই নয়, এই কন্টেনার এখানে প্রায় 2 দশক বা তার বেশি সময়, 2003 আরো আগেরও কন্টেনার রয়েছে, যেখানে কন্টেনারগুলো তারা মালগুলো বাংলাদেশের যে রিজার্ভ থেকে ইউএস ডলার খরচ করে, আপনারা জানেন আমরা সেগুলো আমদানি করি, সেই মাল বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে ব্যবসায়ীরা নেন না। এটা একটা কারণ আমি আপনাকে যদি বলি এভাবে, যে ধরুন একজন ব্যবসায়ী একটা পণ্য আমদানি করছে, দেখা যাচ্ছে কাস্টমস তার অ্যাসেসমেন্ট করতে সে অনেক সময় নিচ্ছে এবং এমন সময় দেখা গেল যে সে যদি পণ্যটা রিলিজ করে, যে বন্দরে যে ড্যামারেজ আসছে পোর্ট সার্চ স্টোর র্যান্ড এটা রেখে দেওয়ার কারণে তার থেকে বেশি তার খরচ, তখন সে অনেক সময় নেয় না। এবং এই ক্ষেত্রে কাস্টমসের কাজ হচ্ছে 30 দিনের মধ্যে যদি কোনো পণ্য বন্দর থেকে ডেলিভারি না হয় সেটা তারা অকশন করে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু আমরা এখানে দেখেছি অনেকগুলো পণ্য বছরের পর বছর পড়ে আছে। এর মধ্যে খুবই বিপজ্জনক পণ্য রয়েছে যেগুলো বন্দরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে এবং আগুন ধরে যেতে পারে। সেরকম পণ্য আছে, কাস্টমসে তারা সময় মতো সেগুলো নিলাম করে নাই এবং নিলাম করে সেগুলো বিক্রি না করার কারণে আমরা দেখি কিছুদিন পর পর কাস্টমস অনেকগুলো পণ্য ধ্বংস করে। এটা বাংলাদেশের লস, কয়েক ধরনের লস। প্রথম লস হচ্ছে, ধরেন একটা কন্টেনার যদি সে $6,000 খরচ করে পণ্য আমদানি করে, এই রিজার্ভ থেকে আমাদের $6,000 চলে গেল, এই $6,000 পুরোটাই লস, এই পণ্যটা কাজে লাগলো না। দ্বিতীয় হচ্ছে যে এই পণ্য মার্কেটে ঢুকতে না পারার কারণে মার্কেটে যে একটা কম্পিটিটিভনেস অর্থাৎ প্রতিযোগিতার সৃষ্টি হওয়ার কথা সেটাও হয় নাই। এরপরে যে কন্টেনার করে পণ্য আসছে, কন্টেনারটাও ওখানে পৌঁছে গেল, কন্টেনারও আটকে থাকার কারণে বাংলাদেশের বহির্বিশ্বে দুর্নাম হয় এবং কন্টেনার যাদের কন্টেনার তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হয়, ড্যামারেজ দিতে হয়। এরপর হচ্ছে এটা বন্দরে যে জায়গা দখল করে রাখে, দখল করে রাখার কারণে আমি যদি এই বন্দর যদি এখানে অন্য আরেকটি কন্টেনার রাখতে পারতো, তাহলে সে কন্টেনার রেখে সে তার মুভমেন্ট করতো, আয় করা যেত এবং দ্রুত সে শিপমেন্ট করতে পারতো এবং লোডিং আনলোডিং করতে পারতো, সেটা করতে পারে না। একইভাবে বন্দর যে পণ্য, কাস্টম যে পণ্যগুলা ছাড় দিলে যে শুল্ক হইতো, অর্থাৎ কাস্টম যদি কেউ যদি $6,000 পণ্য আসে, $6,000 পণ্য আনে, সেটা তো একটা শুল্ক আইন করলে কাস্টম কোনো ক্ষেত্রে ডাবলও পায়, কোনো ক্ষেত্রে কমও পায়, একটা রেভিনিউ পাইতো বাংলাদেশ সরকার, সেটাও পায় না। এখানে একটা বড় ধরনের জটিলতা আছে, সেটা হচ্ছে কাস্টম যে অফিসাররা ব্যবসায়ীদের দীর্ঘদিনের যে অভিযোগ যে হয়রানি, সেটাও কিন্তু সত্য। কারণ হচ্ছে একইভাবে মানে ব্যবসায়ীরা অনেক সময় নিতে চায় না, সেটা কিন্তু কাস্টম চাইলে দিতে পারে। আবার আইনি জটিলতা আছে, আইনি সেটা খুবই কম। যে পরিমাণ আইনি জটিলতার কথা বলা হচ্ছে, সেটা যে পরিমাণ পণ্য পড়ে আছে তার 10% আইনি জটিলতা নেই। তো এইরকম বিষয় আছে। কাস্টমসের কোনো অফিসার যদি ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যবসায়ীকে হয়রানি করে, তার কোনো জবাবদিহিতা নাই। অর্থাৎ ধরেন কেউ একজন এমবিবিএস এর ডাক্তারের কাছে গেল, সে দাঁতের চিকিৎসার জন্য, সে যদি তারে ধরেন হার্নিয়ার অপারেশন করে দেয়, এটার জন্য তার তো জবাবদিহি থাকার কথা। কিন্তু কাস্টমস অফিসার যে সত্যিকার অর্থে পণ্য নিয়ে এসেছে, সে যদি তাকে যদি অন্যায়ভাবে হ্যারেস করে, তাহলে সে পণ্য যদি ছাড় করতে না পারে, সে হয়তো হাইকোর্টে যায়। তারপরে কাস্টমসকে আমরা এমনও দেখেছি যে নির্দেশনা দিয়েছে পণ্য ছাড় করে দেন, তারপরে ছাড়ে না, তারপরে কাস্টমসকে কন্টেম্পট অফ কোর্ট অর্ডার দেওয়া হয়, তারপরেও কাস্টমস ছাড়ে না, এরকম ঘটনাও আছে। সুতরাং কাস্টমস আর কারো কথা শুনতে চায় না এবং
যে কারণে তাদের জবাবদিহি, সত্যিকার অর্থে জবাবদিহি না থাকার কারণে এই ধরনের একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এবং 10,000 কন্টেইনার, 1,24,000 প্যাকেজ এবং বিভিন্ন হাজার পণ্য পড়ে আছে, এবং বন্দরের ওভারঅল যে ক্যাপাসিটি সেটার মানে কমে যাচ্ছে। 22% জায়গা দখল করে থাকার কারণে একটা বন্দরে কিন্তু 80%-এর বেশি জায়গা ফ্রি থাকা লাগে। তো সেখানে কিন্তু আমাদের 22% এটা যদি দখল করে রাখে, 78% তার আর ফ্রি আছে। তো 78%-এর মধ্যে কন্টেইনার নামবে, উঠানামা করতে অনেক অসুবিধা হয়ে যায়। তো এটা ওভারঅল নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি ইমেজ ক্ষতি হচ্ছে। এবং আমরা যদি ওভারঅল লস দেখি, এটা ধরেন $5 বিলিয়ন, আরো বেশি হবে যদি আমরা টোটাল এটা জিডিপিতে অবদান রাখবো, সেটাও বাংলাদেশের লস হচ্ছে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন যে আমাদের $5 বিলিয়ন মতো আর্থিক ক্ষতি আমরা যদি হিসাব করি, তার মানে হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। এটা একটা বড় অ্যামাউন্ট। এবং আরেকটা বিষয় আপনি বলেছেন যে কাস্টমস ইস্যু, কাস্টমস কর্মকর্তারা বিশেষ করে জবাবদিহিতা, তাদের কোনো ভুল বা তাদের কোনো আম, আহ, সিদ্ধান্ত যেটি আসলে আইনগতভাবে সঠিক ছিল না, সেটির আসলে তেমন কোনো ব্যবস্থা বা শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায় না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু জানতে চাই, এটি কিন্তু আমরা অন্য জায়গায়ও শুনি, এনবিআর এর শুধু কাস্টমস নয়, ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও কখনো কখনো এরকম শোনা যায় যে কর্মকর্তারা যে ভুলগুলো করেন, সেই ভুলগুলোর জন্য তাদের যে ধরনের ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়ার দরকার সেটি হয় না। তার এই ভুলের কারণে যদি করদাতা ক্ষতিগ্রস্ত হন, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, বা আমদানিকারক অথবা রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হন, সেটির তেমন কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি না। এটি যদি থাকতো তাহলে কর্মকর্তারাও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতেন। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এর ফলে আপনি আর্থিক একটা ক্ষতির কথা বলেছেন, কিন্তু কাস্টমসের পক্ষ থেকে তারা কি কোনো ব্যাখ্যা দিচ্ছে যে 2 দশকের বেশি সময় ধরে কেন এই পণ্যবাহী এসব কন্টেনার পড়ে থাকবে? এনবিআর অথবা কাস্টমসের কোনো ব্যাখ্যা কি আছে? কাস্টমস সবসময় দায়সারা যে ব্যাখ্যা দেয়, যে সেটা হচ্ছে সেটা মামলার জটিলতা আছে, একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে তাদেরকে নিলাম দিতে হয়। আবার দেখা যাচ্ছে এই কথাটা যে কাস্টম অফিসে বলছেন, তিনি আবার কয়েকদিন পরে ট্রান্সফার হয়ে যাচ্ছেন। তো সুতরাং কাস্টমস তো একটা ব্যাখ্যা দেয়নি যে আমাদের এখন 6,000 মামলার মতো পেন্ডিং আছে। আপনি এটার জন্য যদি দেখেন, আমরা একটা উদাহরণ দিয়েছি যে একটা $6,000 পণ্য এখন $18,000 মতো ড্যামেজ আসছে। এই চালানটাকে কিন্তু কাস্টমস, এই ইম্পোর্টার একজন ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, তাকে কিন্তু বলছে সেই বিডার রেজিস্ট্রেশন আছে, তার এন্টারটেনমেন্ট পেপার আছে, সে কি পরিমাণ পণ্য আনতে পারবে। আমরা দেখেছি যারা কমার্শিয়ালি এই পণ্যটা নিয়ে আসছিল তাদেরকে আগে ছেড়ে দিয়েছেন তারা, কিন্তু তার দরকার ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়ালস ইউজ করবে, তার পণ্য ছাড়তেছেন না, বলছেন তাকে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকে একটি এনওসি নিয়ে আসতে হবে। একই ইম্পোর্টারকে আগে বলতো যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে এনওসি নিয়ে আসতে হবে। সো তার যখন বিডার রেজিস্ট্রেশন থাকবে, বিডা থেকে তার কত আনতে পারবে তার সেটা থাকবে, ডকুমেন্ট থাকবে, তাকে তো এই কাগজপত্র লাগার কথা না, যেখানে আমরা ব্যবসাকে আরো সহজ করার কথা বলছি। সো এই $6,000 পণ্য এখন $18,000 পণ্য গিয়েছে। এই পণ্য যেখানে কাস্টমসকে নির্দেশনা দিয়েছে কোর্ট, এই ইম্পোর্টার কোর্টে গেলেন, তাকে নির্দেশনা দিল, তারপরে তারা ছাড়ে নেই, বলছে যে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির ডকুমেন্ট লাগবে। সো এইটার জন্য তাকে আসলে কে তার জবাবদিহি নেবে? এবং এই অফিসার হয়তো আপনার 1 বছর পরে আবার ট্রান্সফার হয়ে যাবেন, নতুন অফিসার আসবেন, তখন এই জবাবদিহিতা না থাকার কারণেই এবং কাস্টমস নিজেদের মতো করে একটা ব্যাখ্যা দেন, এবং এই যে জটিলতা সৃষ্টি হলো, আলটিমেটলি লুজার হচ্ছেন ইম্পোর্টার। আর যে কাস্টম অফিসার তার এই পণ্য ছাড় করেন নাই, সেই কাস্টম অফিসার কিন্তু তার একটা কোনো ক্ষতি নেই, কারণ হচ্ছে এই তার হয়ে মামলা যিনি রাষ্ট্র লড়ছেন, অর্থাৎ রাষ্ট্রের টাকা খরচ করে মানে তার পক্ষে রাষ্ট্র লড়ে যাচ্ছে। আর ওইদিকে আমদানিকারকের ক্ষতি, এবং আমদানিকারক ক্ষতি মানে দেশের ক্ষতি। এই পণ্যটা সে বিভিন্নভাবে ছেড়ে দিতে পারতো। এই ইম্পোর্টারকে বলতো ঠিক আছে আপনি একটা ফাইন দেন বা আপনি ব্যাংক গ্যারান্টি দেন, দিয়ে আমাদের থেকে পণ্য নিয়ে যান। পণ্যর তো কোনো দোষ নাই, পণ্যটা বাংলাদেশে ইউজ হয়, এই পণ্য তো মানুষের দরকার মার্কেটে, এই পণ্য বাংলাদেশের মানুষকে দেওয়া যেত, পণ্যটা মার্কেটে চলে আসতো, সে মামলা করে যেটাই ডিসিশন হতো পরে হতো। এখন পণ্যকে শাস্তি দিতে গিয়ে বা ওর সাথে ওর শাস্তি দিতে গিয়ে পুরো দেশের একটি লস, এবং এই প্রসেস ধরেন এখন প্রশ্নবিদ্ধ যে বছরের পর বছর কি এভাবে দেশের লস হবে নাকি এগুলো রিলিজ করে দিবে। এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ধরুন
সেটি যেভাবেই পণ্য আসুক, অনেক সময় সেটি মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য দেখা গেছে হয়তো তারা এসব কন্টেনার আটকালো আইনগতভাবে, অথবা কেউ চোরাচালানের পণ্য আসলে এসব পণ্য আটক থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2 দশকের বেশি কেন এসব পণ্য আপনার পণ্য বন্দর থেকে খালাস করা যাবে না? তাদের নিলামের ব্যবস্থা আছে বা অন্যান্য আরও অনেকগুলো ব্যবস্থা আছে। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো এই যে এখানে পণ্য থাকে বা এর কারণে ক্ষতিগ্রস্ত, এখানে নিশ্চয়ই একটা জরিমানা বা আর্থিক বিষয়ে জড়িত আছে। বন্দর কর্তৃপক্ষ কি এনবিআর এর কাছে এরকম কোনো টাকা দাবি করেছে যে তারা এই ধরনের কোনো টাকা পয়সা পাবে বা এসব পণ্য দ্রুত খালাস করে অথবা বন্দর ক্লিয়ার করে দেওয়ার জন্য এরকম কি আলাপ আলোচনা নিশ্চয় হওয়ার কথা? আপনি যদি আমাদের একটু এই বিষয়টা ক্লিয়ার করেন। প্রথমে আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি। কাস্টমস চাইলে এটা পারেন। আপনি দেখেন গত সরকারের যেসব এমপিরা, মানে ধরেন ইন্টারিমের আগে যেসব গাড়ি আমদানি করেছেন, সেগুলো কিন্তু ওনারা অনেক দ্রুত নিজেদের দরকার বা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের দরকার নিলাম করে নিয়ে গেছেন, অনেকটা ভাগাভাগি করে। কিন্তু এইরকম অনেক কার আমদানি করা গাড়ি এখানে পড়ে আছে, যেখানে কাস্টমস শেডে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা কিন্তু টাইমলি করে নিলাম করে দিচ্ছেন না। তো সুতরাং এটা ওরা চাইলে পারে না, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে বিশাল অঙ্কের বন্দরের লস। বন্দর শুধু আর্থিক লস না, অপারেশনাল লসও। বন্দর ইতিমধ্যে তাদের কাছে প্রায় $1 বিলিয়ন মতো শুধু রেস্টুরেন্ট দাবি করেছে। মানে এগুলো রেস্টুরেন্ট উঠছে। একটা কন্টেনার যদি 14 দিনের পর থেকে এখন যে নতুন নিয়মে $110 করে ডেইলি তার রেস্টুরেন্ট আসে, তাহলে এটা পড়ে থাকার কারণে বন্দর একদিন অপারেশন করতে পারতেছে না, আবার রেস্টুরেন্ট পাচ্ছে না। আবার আপনি দেখেন যেসব পণ্য ধ্বংস করা লাগতেছে, কাস্টমসে কিন্তু বিজ্ঞাপন দেওয়া লাগতেছে পত্রিকায়, তারপরে মানে এক্সপার্ট নিয়ে বিশেষ ব্যবস্থায় সেগুলো ধ্বংস করা লাগতেছে, উল্টো আবার টাকা খরচ করা লাগতেছে। অর্থাৎ একটাই সমস্যা, সেটা টাইমলি সে কাজটা সঠিকভাবে না করার কারণে এই সমস্যা হচ্ছে। আপনি যেটা বলছেন চোরাচালানের মিথ্যা ঘোষণা মাল আসে, ঠিক তো আসে। তো সেটা মিথ্যা ঘোষণা আসলে তো সে 30 দিনের মধ্যে সেটাকে যে মিথ্যা ঘোষণা মাল আনছে পণ্য নিয়ে আসে, সে তো 30 দিনে সে পণ্য দাবি করে না। 30 দিনের মধ্যে সে পণ্য সে চাইলে নিলাম করে দিতে পারে। 30 দিনটা 2 মাস লাগবে, 3 মাস লাগবে, 4 মাস, 5 মাস, 1 বছর, কিন্তু সেটা 10 বছর, 20 বছর, 25 বছর কিভাবে পড়ে থাকে। এটা হচ্ছে ধরেন কেউ আসে কেউ যায়, এরপরে ফাইল এভাবে পড়ে থাকে, মানে সঠিকভাবে তাদের তথ্য নেই। আমি আরেকটা জিনিস বলি, কাস্টমসকে আমরা জিজ্ঞেস করছি যে আপনার কাছে এই যে কন্টেনার পড়ে আছে, এত হাজার প্যাকেজ পড়ে আছে, এটার ইনভয়েস ভ্যালুটা আমাকে দেন। কাস্টমটা এসআইকিউটা ওয়ার্ল্ড অ্যাক্টিভ দিলে এটা চলে আসার কথা, তাহলে এটাতে কি দুর্বলতা? ওনারা আমাদের এই উত্তরটা দিতে পারেন নাই। তাহলে আমরা বলতে পারতাম যে কি পরিমাণ ইনভয়েস ভ্যালু এস্টিমেশন লাগতো না, এবং আমরা বলতে পারতাম যে কি পরিমাণ ট্যাক্স আসতো টোটাল পণ্যে, সেই হিসাব তারা আমাদেরকে ইনস্ট্যান্টলি বা এত কয়েকদিন, আমরা 2 সপ্তাহ সময় দিয়েছি, তারপর দিতে পারেন না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি যদি একটু সংক্ষেপে ছোট করে বলেন যে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? এই সমস্যাটার উত্তরণের আমরা আমাদের নিউজে লিখেছি, অনেক এক্সপার্টরা অনেক বক্তব্য দিয়েছেন। প্রথম হচ্ছে যে কাস্টমস কোনো অফিসার যদি কোনো ফাইল রিজেক্ট করেন, একটা বোর্ড হইতে পারে যেখানে সিভিল সোসাইটি, লয়ার, তারপরে ধরেন বিভিন্ন এক্সপার্ট থাকবেন, প্রফেশনাল লোকজন থাকবেন, তারা এটা ইভ্যালুয়েট করবে 2-3 দিনের মধ্যে করে, তারা ডিসিশন দিবে। ওখানে কোর্টের বেঞ্চ থাকতে পারে। এখন যেরকম হাইকোর্টের বেঞ্চের জন্য মামলা শুনানির জন্য অপেক্ষা করা হলো, ওখানে ডেডিকেটেড বেঞ্চ থাকবে যারা শুধুমাত্র কাস্টমসের, এই চট্টগ্রাম কাস্টমসের এই বিষয় শুনানি করবে। এখানে কিন্তু আপনার $7 বিলিয়ন মতো আমরা রেভিনিউ পাই। তো সুতরাং এখানে 2টা বেঞ্চ রাখা বাংলাদেশের জন্য বেশি টাকা খরচ না। তো বাংলাদেশ চাইলে এটা করতে পারে, শুধু ইচ্ছার বিষয়। প্রথমে যদি আপনি কাস্টমস অফিসার যদি এটা সার্চ করতে না চায়, যখন ইন্ডিপেন্ডেন্ট ওই যে প্যানেল থাকবে, প্যানেল যখন ইভ্যালুয়েট করে বলবে যে সার্চ করো, তাকে সেটা অর্ডার করলে দ্রুত স্পিডি হবে। ওই প্যানেলও যদি সত্যি করতে না পারে, তাহলে ওখানে যদি কোর্ট থাকে, কোর্ট ডিসিশন দেবে। তাহলে এই প্রসেসটা যদি 1 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে এই পণ্যগুলো ছাড় হয়ে যেতে পারে, এবং যেগুলো বন্ধের জন্য থ্রেট হবে না, বাংলাদেশের জন্য থ্রেট হবে। আরেকটা হচ্ছে যেগুলো নিয়ে সত্যিকার অর্থে বড় ধরনের মামলা জট লেগে যাবে, সেগুলো ধরেন বন্দর ইয়ার্ড থেকে সরাই নিয়ে আলাদা ইয়ার্ড করে ওখানে রাখা যেতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন যে এখানে প্রবলেমটা আসলে কি, সেটিও আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন। বন্দরের অথবা কাস্টমসের কর্মকর্তাদেরকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা, আইনগতভাবে যাতে নির্দিষ্ট সময়ের পরে এটি বন্দরে না থাকে সেরকম আইনি ব্যবস্থা বা পলিসি ঠিক করা এবং সেটির কার্যকর বাস্তবায়ন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়, এবং আপনি যেটি বললেন প্রয়োজনে এটিকে একটি নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া যেতে পারে। শামসুদ্দিন ইলিয়াস, আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।